পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল। হাজেরা গুঞ্জন করে কাঁদছে আর বলছে, স্যারেরা সারাদিন মারিত বইরা থাহে একলা একলা, রাইত হইলে জ্বরে কাঁপে, দমও ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো না, কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যাও, শুনেছি তারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো। বেগুন গাছ বাড়ির পেছনে। সাবধানে বাড়ির পেছনে গেল পদ্মজা। সে মনে মনে ভাবছে, হাজেরার ছেলে সুস্থই আছে। সকালেই দেখেছে ছেলেটাকে, দিব্যি খেলাধুলা করছিল। দেখে যে কেউ বলবে সুস্থ। হাজেরা মিথ্যে বলছে। মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটা পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো সে। বিব্রত বোধ করলো লিখনকে দেখে। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না, কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করে জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না। টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সঙ্গে তার কখনো কথা হয়নি। লিখনের সঙ্গে কথা বলতে গিয়ে জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালেও টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল। আমাদের এখানে সাধারণত শীতকালেই টমেটো হয়। দ্রুত জবাব দিয়ে লাহারি ঘরে ফিরল পদ্মজা। মনে হচ্ছে পরপুরুষের সঙ্গে কথা বলে ঘোর পাপ করে ফেলেছে। পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢক ঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছেন। নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করল। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন। তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। শাড়ির আঁচল মাথায় টেনে নিলেন হেমলতা। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন লোকটার দিকে। লোকটি হেসে বলল, আমি শুটিং দলের মিলন। হেমলতা জোরপূর্বক হাসার চেষ্টা করলেন। আর চোখে তাকালেন ঘরের দরজার দিকে। পদ্মজা ঘুমাচ্ছে। দরজাটা লাগানো দরকার। তিনি সোজা প্রশ্নে চলে যান, কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, এদিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না। সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের জল করা চোখে মুখে ছায়া নেমে আসে। অপমানিত বোধ করল সে। আমতা আমতা করে বলল, ইয়ে, আচ্ছা, আসছি। মিলন স্থান ত্যাগ করল। তবে যাওয়ার পূর্বেই তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব কষেন। নরম দৃষ্টিতে তাকান ঘুমন্ত পদ্মজার দিকে। তিনি নিশ্চিত এই লোক পদ্মজাকে দেখতে এসেছিল। এখন পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার। টিনের ছিদ্র আরো দুটো করেছে। লিখন শাহকে দেখলে তার ঠান্ডা কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে। পদ্মজার দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা, তেল দিয়ে দাও না। শোনা বোন, একটু দাঁড়া। পদ্মজাত ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি, কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে তার। এই আপা, পরেও তো দেখতে পারবা, দিয়ে দাও না। আরেকটু, শুটিং শুরু হচ্ছে, একটু। পূর্ণার রাগ হয় খুব, কিন্তু সে আপাকে কিচ্ছু বলবে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। আপাকে খুব ভালোবাসে সে। মাঝে মাঝে মনে হয় সেই ভালোবাসাটুকু যেন মায়ের প্রতি ভালোবাসার চাইতেও বেশি। কিংবা হয়তো না। পদ্মজার মিটিমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল সে। কি রে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে চমকে উঠল পদ্মজা। আরক্তা হয়ে উঠল তার গাল। ডাকার দিকে উঠতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে তার। হুম, এই অনুভূতি আরো বেশি ভয়ঙ্কর। হেমলতার দৃষ্টি গেল টিনের ছিদ্রের দিকে। সঙ্গে সঙ্গে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে আর একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরুত্ব সে, মারও সে খাবে। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টিতে দুই মেয়েকে দেখছেন। টিনের গায়ে তৈরি ছিদ্র তিনটের দিকে চোখ রেখে প্রশ্ন করলেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকায়। হেমলতার চোখ দুটি শীতল হয়ে এলো। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুলেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে যায়।
এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চৌকিতে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আম্মা, আর হবে না। পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নেই। আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রেমা, তোর আব্বা কোথায়? উঠানে আম্মা। গিয়ে বল আমি ডাকছি। প্রেমা এক ছুট্টে গিয়ে আবার এক ছুট্টে ফিরে এলো। হেমলতা বারান্দা পেরিয়ে চুলার কাছে গিয়ে বসেন। তখন মোর্শেদ এসে জানতে চাইলেন, কি হইছে, ডাকো কারে? মেয়েদের চৌকির পাশে একটা জানালা করে দাও, মুরগির খোপের কাছে কাঠ আছে। কেন? আমি চেয়েছি তাই। না পারলে না করো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কন ছাড়ো। তোমার সঙ্গে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো কে রে? তোমার তো আর আমারে পছন্দ না। তোমার পছন্দ বিলাই চোখা বেটা স্যারারে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগে ধরলেই লতার কথা মনে পড়ে। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার একটা জানালা তৈরি করে দিলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সঙ্গে খুশিও। হেমলতা জানালায় ছোট্ট পর্দা টানিয়ে দিলেন। রুম থেকে বাইরের দৃশ্য দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কে আছে তা বাইরে থেকে বোঝা যায় না। সন্ধ্যায় শুটিং শুরু হলো। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে, তাদের চোখে মুখে খুশির ঝলক। হেমলতা মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না। না বলা সত্ত্বেও অনেকবার তিনি 2 বোনের ইচ্ছে পূরণ করেছেন। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি তার। যতটুকু পারেন ততটুকুই করেন। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না। সবার কাছেই সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্যর কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলেছে? দূর বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা। এমন মা আরেকটাও নেই। হেমলতার কর্ণকুহরে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না। পদ্মজা জানে। পদ্মজা হেসে বলল, আমাদের আম্মা সত্যিই সেরা, আলাদা। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা, চিত্রা দিদিকে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন, তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দরী মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্মজা কণ্ঠে খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতার বুক শীতল কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে, হেমলতা প্রথম, এই প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবন বহিনী রূপসীর মুখে শুনলেন, এই আনন্দ কোথায় রাখবেন? কেন ছেলে মানুষী অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গম গম করে উঠল। বোনের কথা শুনে ভয় পেয়ে গেল প্রেমা। পদ্মজা বলল, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখে কালো সাদার তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখে নিল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আমার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো একমনে দেখিস, বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে অভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় প্রকাণ্ড কোনো রাজ্যের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলে। ওদিকে প্রেমার চোখ পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণা উচ্ছ্বাস নিয়ে বলল, কাল থেকে আমি আম্মাকে মন দিয়ে দেখব। আমিও। প্রেমাও পূর্ণার দলে যোগ দিল। আবেগের সাইক্লোনে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল হেমলতার চোখ বেয়ে। কিছুতেই আটকে রাখতে পারল না। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজের তুচ্ছ তাচ্ছিল্য পেয়ে এসেছেন। লুকিয়ে কত কেঁদেছেন, কত করে চেয়েছেন কেউ তাকে সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে।
জন্মদাত্রী মা গায়ের কালো রঙের জন্য গরম চামচ দিয়ে ঘাড়ে পোড়া দাগ বসিয়ে দিয়েছিলেন। আর আজ গর্ভের সন্তান সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউই অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে। সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে, পদ্মজার সুন্দর চোখে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হুট করে হেমলতার ঘুম ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিতে জানান দিচ্ছে ষড়যন্ত্রের। লাহারিঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। দ্রুত উঠে বসলেন তিনি। দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখে নিলেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে স্বস্তি পেলেন। ছাড়লেন আটকে যাওয়া নিঃশ্বাস। পায়ের আওয়াজ খুব কাছে শোনা যাচ্ছে। হেমলতা ডান পাশে তাকালেন। গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে টিনের ওপাশে থাকা অদৃশ্য গোপন শত্রুকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। কয়েক সেকেন্ড পরে ছুটতে পালালো দুজোড়া পা। ভোর। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছে। বৃষ্টি পড়ার কারণে আকাশ মেঘলা, চারপাশটা একটু অন্ধকারাচ্ছন্ন। হালকা আলোতেই মেঝেতে শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়ছে। ঝমঝম করে বৃষ্টি হয়েছে রাতভর। বর্ষা স্নানে প্রকৃতি স্নিগ্ধ। এমন সকালে কেউ কেউ ঘুমাতে চায়, আর কেউ বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পদ্মজাকে বলল, আর কতক্ষণ? ঘুমাতে চাই আপা। পদ্মজা নিচু গলায় বলল, এইটুকু শেষ করে ঘুমিয়ে পড়িস। আম্মা তো আরো পড়তে বলল। কিছু হবে না। এই যে, আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, এইটুকু পড় ভালো করে, তাহলেই আম্মা ছুটি দিবে। পূর্ণা মনের বিরুদ্ধে গিয়েই পড়া শেষ করলো। হেমলতা প্রথমে ছুটি দিতে না চাইলেও পদ্মজার অনুরোধে ছেড়ে দিলেন। ছুটি পেয়ে দৌড়ে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল পূর্ণা। সঙ্গে সঙ্গে তলিয়ে গেল গভীর ঘুমে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে রোদ উঠল। স্কুলের জন্য তৈরি হয়ে পূর্ণাকে অনেক ডাকলো পদ্মজা, কিন্তু সাড়া পেল না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জি আম্মা। সে জানে না স্কুল আছে? তবুও কোনাক্কেলে ঘুমালো। মায়ের রাগের ফলাফল ভেবে পদ্মজা শঙ্কিত। আজ পূর্ণা নির্ঘাত মার খাবে। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। প্রায় এমন হয়, যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টি মাখা সকালে তার ঘুম ভাঙানো যুদ্ধের সমান। বাঁশের কঞ্চিকে পূর্ণা ভীষণ ভয় পায়, অথচ কঞ্চির বাড়ি না খাওয়া অব্দি ঘুম তাকে কিছুতেই ছাড়ে না। এ যেন ভূত তাড়ানো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে বাঁশবাগানের দিকে চলে যান। এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা ওঠ, মাটা খাওয়ার আগে ওঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা ওঠ। পূর্ণা পিট পিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে। একটা মানুষ এত ডাকাডাকির পরও কি করে ঘুমিয়ে থাকতে পারে? সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকলেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি কাটে, কিন্তু মুখে বিরক্তির আওয়াজ তুলে আবার ঘুমিয়ে পড়ে পূর্ণা। তুই সর পদ্ম, ও মারের যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে। হেমলতার রাগান্বিত স্বর। পদ্মজা মায়ের কথার উপর কিচ্ছু বলার সাহস পেল না। দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে কঞ্চি দিয়ে বাড়ি দিতেই একটা আওয়াজ হলো প্যাচ করে। ভয়ে চোখ বুজে ফেললো পদ্মজা। ইস, পায়ের চামড়া ছিঁড়ে গেছে বোধহয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করছেন। সে চোখ খোলার আগেই দ্রুত উঠে বসলো। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা কড়া চোখে তাকাতেই থেমে গেল দুই বোনের হাসি। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা। সে তো প্রতিদিনই বলিস। আজই শেষ আম্মা, আর মেরো না। সে লাফিয়ে উঠে চৌকির কোণে গিয়ে বসে। এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। শোনা গেল বজ্রপাতের আওয়াজ। মনে মনে পূর্ণা প্রেমা খুব খুশি হলো। আজ আর স্কুলে যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চয়ই যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো, মেঘ আসবে মনে হয়, যাব স্কুলে? মেঘ তোর কি সমস্যা করলো?
এখনই যাবে স্কুলে, তৈরি হ। হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রুকুঞ্চন করে থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দেয়, বসে আছিস কেন, জলদি কর, নয়তো আবার মাইর খাবি। পূর্ণা তীব্র বিরক্তি নিয়ে স্কুলের জন্য প্রস্তুত হয়। বর্ষাকাল চলছে, রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হওয়ায় কাদা জমেছে রাস্তায়, পথ চলা কষ্টকর। তিন বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে। তাদের মনে কাজ করছে পিছলে পড়ে বই খাতা নষ্ট হওয়ার ভয়ে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পথের পাশ থেকে বড় তিনটে কচুপাতা ছিঁড়ল পদ্মজা। পূর্ণা প্রেমার হাতে দুটো দিয়ে নিজের মাথায় ধরল তৃতীয়টি। তবে তাতে লাভ হলো না। মাথা না ভিজলেও শরীর ও বই খাতা ভিজে একাকার হয়ে গেল। পূর্ণা বিরক্তি প্রকাশ করলো। ধ্যাত, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখো, হাঁটু অবধি পায়জামা কাদা, আর বৃষ্টির পানি দিয়ে নষ্ট হয়ে গেছে। পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব, স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো। আপা, বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা একটু ভাবলো, এরপর দুই বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি। অগত্যা স্কুলে যেতেই হলো। পদ্মজা সম্মতি না দিলে বাড়িতে গিয়েও উঠতে পারবে না তারা। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরলো দুই বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্কুলে আব্বা এসেছিলেন? হুম, প্রেমাকে নিয়ে গেছে। তোর সঙ্গেও তো দেখা হলো। পদ্মজার গলাটা করুণ শোনায়। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসে না? বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হয়ে গেছে পুরো পথ। কাদামাটিতে হাঁটার মতো ভোগান্তি আর নেই। পূর্ণা যেভাবে হেলে ধুলে হাঁটছে, তাতে পদ্মজার ভয় হচ্ছে পড়ে না যায়। সে বোনকে ডেকে বলল, পূর্ণা, সাবধানে হাঁট, পড়ে যাবি। তার সাবধানী বাণী শেষ হতেই ধপাস করে কাদামাটিতে পড়ে গেল পূর্ণা। আঁতকে ওঠে পদ্মজা। পূর্ণার পা নিমিষেই ব্যথায় টনটন করে ওঠে। পদ্মজা দুই হাতে আঁকড়ে তোলার চেষ্টা করে। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না। পা যেন ব্যথায় অবশ হয়ে গেল। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা, পা ভেঙে গেল মনে হয়। ইস, এত ব্যথা করছে। মচকেছে বোধ হয়, ঠিক হয়ে যাবে, ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে উঠ। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনের বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বায়ে কাদামাটির পথ, পেছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। এদিকে পা সোজা করার শক্তি পাচ্ছে না পূর্ণা। প্রচন্ড ব্যথা, ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ, কিছু করো, সাহায্য করো। একটু পর পূর্ণাকে বলল, বোন আমার, একটু চেষ্টা করো উঠতে। পদ্মজার উৎসাহে পূর্ণা পায়ের পাতা মাটিতে ফেলল। কিন্তু সঙ্গে সঙ্গে ব্যথার বিজলি চমকে উঠল তার পুরো শরীরে। ও মা, আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে? অল্পক্ষণের মাঝেই আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতঙ্কে চোখ মুখ নীল হয়ে গেল পদ্মজার। কান্না পাচ্ছে তার। পদ্মজা আলতো করে চাপ দিতেই পায়ের ব্যথায় চেঁচিয়ে উঠল পূর্ণা, একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, এখন কি কষ্টটাই না হচ্ছে। পদ্মজার চোখ জলে ভরে উঠেছে। আপা, আপা, ব্যথায় মরে যাচ্ছি। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। চকিতে চোখ তুলে তাকালো সে ক্ষেতের দিকে। পর মুহূর্তে হাসি ফুটে উঠল ঠোঁটে। সে উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণার কলিজায় পানি প্রায়। মাকে দেখেই যেন ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে বললেন, কিচ্ছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দুটো বিপর্যস্ত মেয়েকে দেখতে পেলেন। একটা মেয়ে পথে বসে আছে, আরেকটা মেয়ে তাকে তোলার চেষ্টা করছে। মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে ওঠে তার। পথ দিয়ে আসলে দেরি হবে বলে তিনি ক্ষেতের ভিতর দিয়ে ছুটে এসেছেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। আশ্চর্যভাবে 2 মিনিটের মাথায় দেখা মিলল ভ্যানের। ভ্যানে চিত্রা, লিখনসা সহ আরো দুজন। তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল।
আর একটু এগোতেই পদ্মজা আর তার মা বোনকে দেখতে পেল চিত্রা। উদ্বিগ্ন কণ্ঠে ভ্যান চালককে বলল, চাচা, ভ্যান থামান। চিত্রার দৃষ্টি অনুসরণ করে লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নেমে আসে। চিত্রাও বসে নেই, চোখে মুখে ভয় নিয়ে জানতে চাইলো, কি হয়েছে পুনার, কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকে গেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে ভ্যানে তুলে দিয়ে লিখন চা সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা মোড়ল বাড়িতে হেঁটেই ফিরবে। অনেকটা কমেছে পা ব্যথা, দুটি বালিশের উপর রাখা হয়েছে পা। ব্রেস নেই বলে ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা। যে ব্যথা পেয়েছে তাতে কয়দিন স্বাভাবিকভাবে হাঁটতেও পারবে না। হেমলতা মেয়েকে খাইয়ে দিতে দিতে বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতেও হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন টিভি দেখতে যাব কিভাবে?